আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়। আর এর আগের 3টা ক্লাস ছিল এই চতুর্থ অধ্যায়েরই, সেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে দেখে আসতে পারো, স্ক্রিনের কোথাও অবশ্যই তোমরা ক্লাসগুলো বা ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবা। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি আসি জনন কোষ কাকে বলে। জনন কোষ হচ্ছে তোমার সেই কোষগুলো যেগুলো হচ্ছে আমাদেরকে কী করে, জনন কাজে সাহায্য করে। এগুলোকে ইংলিশে হচ্ছে গ্যামিট বলা হয়, বা গ্যামেট আমরা বাংলাতে বলি, গ্যামিট যে কোনোভাবে উচ্চারণ করতে পারো। তো এই জনন কোষগুলো সৃষ্টি হচ্ছে আমার নিষিক্তকরণের পূর্বশর্ত। নিষিক্তকরণ ছাড়া কোনোভাবেই একটা ফল উৎপন্ন হওয়া সম্ভব না। সো নিষিক্তকরণটা কি সেটাও তো আমাদের জানা দরকার, তাই না? তো নিষিক্তকরণ হলো একটা পুং গ্যামেট এবং অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে যখন পরিপূর্ণভাবে মিলিত হবে, সেটাকে হচ্ছে নিষিক্তকরণ বলে। এখন প্রশ্ন আসতে পারে যে পুং গ্যামেটটা কি আর স্ত্রী গ্যামেটটা কি। পুং গ্যামেট হচ্ছে পুরুষ জনন কোষ, স্ত্রী গ্যামেট হচ্ছে স্ত্রী জনন কোষ। প্রত্যেকটা উদ্ভিদেরই তাদের আলাদা আলাদা পুং জনন কোষ, স্ত্রী জনন কোষ থাকে, হ্যাঁ, যেগুলোকে আমরা পরাগরেণু বলে অনেক সময় বলে থাকি। সো তারপরের অংশ আসে, পরাগায়নের ফলে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, এইখান থেকে নিঃসৃত রস শুষে নিয়ে এটি ফুলে ওঠে এবং এর আবরণ ভেদ করে একটি নালী বেরিয়ে আসে। প্রক্রিয়াটা একটু পরে বোঝাবো, এখানে চিত্র আছে, চিত্রতে হচ্ছে তোমার জিনিসটা দেখানো আছে, কিন্তু প্রক্রিয়াটা তো ভালোভাবে বোঝানো নাই। তোমরা ক্লাস 9-10-এ খুব ভালোভাবে এগুলো বুঝতে পারবা, একদম খুব সুন্দরভাবে হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তবে এই ক্লাসে যতটুকু দরকার আমি ততটুকুই তোমাদেরকে দেখাবো, আর চেষ্টা করবো যতটুকু এক্সট্রা ইনফো দেওয়া যায়। সো এই যে নালীটা বেরিয়ে আসে এটাকে হচ্ছে পরাগনালী বলে। একটা পরাগনালীর উদাহরণ নিচে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার পরাগনালী। বা আমি বলতে পারি এখানে হচ্ছে এই যে এটা আছে, যে একটা লাল চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা, আমার আইকনটা দেখতে পাচ্ছ তো না, যেটা নাচতেছে, নাচানাচি করতেছে। হ্যাঁ, এইটা, এই যে এইখানে যে জিনিসটা আমি এখানে আইডেন্টিফাই করে দিচ্ছি, এটাই হচ্ছে তোমার পরাগনালী। পরাগনালী গর্ভদণ্ড ভেদ করে গর্ভাশয়ে ডিম্বকের কাছে গিয়ে পৌঁছে। এই পরাগনালী তোমার এই যে গর্ভ যেই দণ্ডটা আছে সেটা ভেদ করে হচ্ছে গর্ভমুণ্ডে গিয়ে পৌঁছে। আমি বলি গর্ভমুণ্ড, ডিম্বকের কাছে গিয়ে মানে হচ্ছে এই অংশটার কাছে গিয়ে পৌঁছে। এই হচ্ছে আমাদের পুরো ডিম্বকে, পুরো অংশটাই হচ্ছে আমাদের কি, ডিম্বক। ইতিমধ্যে এই পরাগনালীতে দুটি পুংগেমের সৃষ্টি হয়। ঢুকার সাথে সাথে হচ্ছে এই পরাগনালীর মাধ্যমে যে পুংজনকোষগুলো আসে সেগুলো বিভাজিত হয়ে দুইটা পুংগেমের সৃষ্টি করে। ডিম্বকের ভিতর পৌঁছে এই নালিকা ফেটে যায়। তো এইখানে ভিতরে ঢোকার পরে হচ্ছে এর নালিটা ফেটে যায় এবং নালিটা ফাটার মাধ্যমে হচ্ছে জনকোষগুলো ভিতরে ঢোকে। এখন কথা হচ্ছে কখনো কখনো তোমার এই যে পুংগেমের যে বিভাজনটা হয়, মানে দুইটা পুংগেমের যে সৃষ্টি হয়, সেটা কিন্তু কখনো নালিকার মধ্যে সম্পন্ন হয়ে যাবে, কখনো এখানে আসার পরও সম্পন্ন হয়, যে কোনোভাবে হতে পারে। ডিম্বকের ভিতর পৌঁছে এই নালিকা ফেটে যায়, পুংগেমেটটি মুক্ত হয়। ডিম্বকের ভিতরে ভ্রূণথলি থাকে। এই ডিম্বকের ভিতরে থাকে কি, ভ্রূণথলি। ভ্রূণথলি কোনটা? ভ্রূণথলি হচ্ছে এই অংশটা, এই যে সাদা অংশটার ভিতরে যে কালো কালো করা আইডেন্টিফাই করা যে অংশটা, এই অংশটা হচ্ছে তোমার কি, ভ্রূণথলি। এর মধ্যে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয়। তার মানে স্ত্রী গ্যামেটের একটা নাম আমরা কি জানলাম, ডিম্বাণু। পুং গ্যামেটের একটি এই স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলিত হয় এবং মিলিত হওয়ার পরে নিষিক্তকরণের প্রক্রিয়া শেষ হয়। অন্য পুংগেমেটটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং শস্যকোষ উৎপন্ন করে। গৌণ নিউক্লিয়াসটা কি, এই হচ্ছে তোমার গৌণ নিউক্লিয়াস। এখানে যখন আরেকটা পুংগেমেট যে যুক্ত হয় তখন এখানে একটা 3N কোষ তৈরি হয়। এইটা কিন্তু গৌণ নিউক্লিয়াস হচ্ছে অলরেডি 2N আছে, পুংগেমেট কিন্তু সিঙ্গেল একটা N। এই যে পুংগেমেট একটা কি, N, এটা যখন কি গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয় সেটা হবে 3N, এবং এই 3N কি মূলত শস্যকোষ বলা হয়। এবং তারপর হচ্ছে তারা পরিপূর্ণ বিকাশ ঘটে, একটা ফল তৈরি করে। ওকে, একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কিন্তু যেগুলোকে বিভিন্ন ধরনের সবজি বলি, লাইক হচ্ছে টমেটো, ঢেঁড়স, ঝিঙ্গে, এগুলো কিন্তু এক ধরনের ফল। তোমাদের বইয়ে এটা বলা আছে, সামনে দেখতে পাবা। ওকে, সো এইবার হচ্ছে আমরা জানলাম কীভাবে নিষিক্তকরণ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এখন নিষিক্তকরণ প্রক্রিয়ার পরবর্তী ধাপ হচ্ছে ফলের উৎপন্ন। ফল কীভাবে উৎপন্ন হয় সেটা জানতে হবে। সো ফলের উৎপত্তিটা একটু জানি আমরা। আমরা তো সাধারণত ফল বলতে হচ্ছে আম, কাঁঠাল, লিচু, কলা, আঙ্গুর, আপেল, পেয়ারা, সব ইত্যাদি সুমিষ্ট বিভিন্ন যেসব ফল আছে সেগুলো, যেগুলো আমরা সাধারণত খাই, ওগুলোকে কিন্তু আমরা কি জানি, সাধারণত ফল হিসাবে জানি।
বাট এইগুলো পেকে গেলে রান্নাচারি খাওয়া যায়, তাই তো? কিন্তু লাউ, কুমড়া, ঝিঙা, পটল ইত্যাদি যে সবজি হিসেবে খাওয়া হলো, এগুলো হচ্ছে প্রকৃতপক্ষে ফল। কিন্তু পার্থক্য একটাই, যে এই ফলগুলো তুমি সিদ্ধ করা ছাড়া, রান্না করা ছাড়াই খেতে পারতেছো, বাট এই সবজিগুলো তুমি চাইলে খেতে পারবা। কিছু কিছু সবজি তারপরেও কাঁচা খাওয়া যায়, কিন্তু ততটা টেস্টি হয় না আর কি। তো টেস্ট বাড়ানোর জন্য আমরা হচ্ছে এগুলোকে রান্না করে খাই। ওকে, নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলেই ফল গঠনের প্রক্রিয়াটা শুরু হয়। নিষিক্তকরণ প্রক্রিয়াটা যখন শেষ হয় তখন হচ্ছে ফল গঠনের যে প্রক্রিয়াটা শুরু হয়। নিষিক্তকরণ প্রক্রিয়া গর্ভাশয়ে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার কারণে ধীরে ধীরে গর্ভাশয়টি ফলে পরিণত হয়। তার মানে কোন অংশটি ফলে পরিণত হয়, তোমাকে এই জিনিসটা একটু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে কি বলবো সেন্সিটিভ কোয়েশ্চেন, কিন্তু যে গর্ভাশয়টি ফলে পরিণত হয়। আই এম সরি। ওকে, এখানে কি এই যে গর্ভাশয়টি হচ্ছে তোমার কি হচ্ছে, ফলে পরিণত হচ্ছে, তাই তো? ওকে, এর ডিম্বকগুলো বীজে পরিণত হয়। তাহলে ভিতরে যে ডিম্বকগুলো আছে সেটা হচ্ছে কিসে পরিণত হচ্ছে, বীজে পরিণত হচ্ছে। আর গর্ভাশয় যেটা, সেটা হচ্ছে তোমার কিসে পরিণত হচ্ছে, ফলে পরিণত হচ্ছে। তাহলে এখন যদি প্রশ্নে আসে যে তোমার নিষিক্তকরণের ফল কোন অংশটি ফলে পরিণত হয়, সেটা হবে কি গর্ভাশয়। আর ডিম্বকগুলো কিসে পরিণত হয়, বীজে পরিণত হয়। ওকে, নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সব পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে। এখানে খুব সুন্দরভাবে হচ্ছে ফলের একটা সংজ্ঞা দেওয়া আছে, এইটা তোমরা একটু আইডেন্টিফাই করে রাখবা, বইয়ে দাগিয়ে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, ফল বলে আরও কিছু সংজ্ঞা আছে, যেমন প্রকৃত ফল, অপ্রকৃত ফল। তো শুধু গর্ভাশয়ে ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে, আর গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তখন তাকে অপ্রকৃত ফল বলে। আগের ক্লাসগুলোতেও কিন্তু প্রকৃত ফুল, অপ্রকৃত ফুল সম্পর্কে আলোচনা করেছি। ওকে, এখানে হচ্ছে প্রকৃত ফল এবং অপ্রকৃত ফল। ওকে, সো প্রকৃত বলে দুটো উদাহরণ আছে, আম এবং কাঁঠাল। ওকে, আর অপকৃত ফল যেগুলো, সেগুলো হচ্ছে তোমার আপেল, চালতা। এখন হচ্ছে চালতাটা যে অপকৃত ফল সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে তুমি দেখতে পাবা যে চালতার পুরো অংশটা আমাদের ফলে পরিণত হয় না। ভিতরের যে অংশটা সেটা হচ্ছে কিন্তু পুরোপুরি কি হচ্ছে না, তোমার পরিপূর্ণ হচ্ছে না। তার কারণ হচ্ছে এটা একটা অপকৃত ফল। ওকে, প্রকৃত ও অপকৃত ফলকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যাচ্ছে, তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে। যেমন হচ্ছে সরল ফল, গুচ্ছ ফল এবং হচ্ছে যৌগিক ফল। তোমরা চাইলে কিন্তু আমার ক্লাসটা 2x দেখতে পারো। ওকে, ফলের প্রকারভেদ। সরল ফল যেটা, ফুলের একটিমাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি তাকে হচ্ছে তোমার সরল ফল বলে। তাহলে সরল ফলের একটা আইডেন্টিফিকেশন আমরা পেয়ে গেলাম, সেটা কি, যে ফুলের একটা মাত্র গর্ভাশয় থেকে যে ফলগুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা সরল ফল বলতেছি। লাইক হচ্ছে আম। আম একটা কিন্তু খুব সুন্দর একটা সরল ফল। এখন কিন্তু আমের সিজন চলতেছে, আমের তো বাহারের শেষ নেই। ল্যাংড়া, হিমসাগর, হাড়িভাঙ্গা, অসংখ্য আম আছে। তোমার কোনটা ভালো লাগে সেটা কমেন্ট করে জানতে পারো। এরা রসালো বা শুষ্ক হতে পারে। সরল ফল হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে রসালো ফল আর একটা হচ্ছে নিরস ফল। এই রসালো ফলগুলো হচ্ছে যেগুলো মোটামুটি আমরা খাই, আর নিরস ফলগুলোর মধ্যে পড়ে হচ্ছে যেগুলো আমরা মানে আমরা খাই বাট রান্না করে খাই আর কি, ওগুলো হচ্ছে নিরস ফল। তবে কিছু নিরস ফল আছে আমরা খাই, তবে ওইটার উদাহরণ আমার মনে পড়তেছে না। কি উদাহরণ দিতে পারি যে ফলটা আমরা খাচ্ছি, সরি মাথা আসতেছে না, তোমরা গুগল করে দেখতে পারো। রসাল ফল, যেই ফলের ফলত্বক পুরু এবং রসালো তাকে হচ্ছে রসাল ফল বলে। এটা সাধারণ, এখানে কোনো ধরনের এক্সট্রা হেপটিক লাগবে না মুখস্থ করার জন্য, যে যার ভিতরে ফলত্বক ফুরু এবং রস বেশি আছে সে হচ্ছে রসাল ফল। উদাহরণ হচ্ছে তোমার আমজাম কলা। তবে কথা হচ্ছে এদের ফল পাকলে ফলত্বক পেটে যায় না, কিন্তু নিরস ফলের ক্ষেত্রে হচ্ছে ফলত্বকটা ফেটে যায়। পাতলা এবং পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায়, তাকে হচ্ছে কি বলে, নিরস ফল বলে। যেমন হচ্ছে শিম, ঢেঁড়স, সরিষা, এগুলো হচ্ছে আমাদের কি ফল, নিরস ফল। ওকে, গুচ্ছ ফল। গুচ্ছ ফল বলতে এক ধরনের ফল আছে, একটি ফলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয়ে ফলে পরিণত হয়, একটি বোটার উপর গুচ্ছাকারে থাকে, তখন তাকে হচ্ছে গুচ্ছ ফল বলে। আরেকবার বলি, একটি ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকবে, মানে একটা ফুলে অনেকগুলো গর্ভাশয় থাকবে, প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয়ে একটি বোটার উপর গুচ্ছাকারে থাকে, তখন তাকে হচ্ছে গুচ্ছ ফল বলে। লেখ হচ্ছে চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা।
আতা ফলের ক্ষেত্রে তোমরা এটা দেখতে পাবা যে আতা ফলটা হচ্ছে এদিক দিয়ে একটু বাড়ে ওই দিক দিয়ে একটু বাড়ে, কিছু কিছু আতা ফল কিন্তু এরকম থাকে। আবার দেখবা যে গুড়ি 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 কেমন একটা উঁচু হয়ে টেউ 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 হচ্ছে ওদের চামড়াগুলা। এখানে হচ্ছে তোমার অনেকগুলো গর্ভাশয় হচ্ছে এদের মানে কি বলবো যে একসাথে মিলে একটা ফল তৈরি করে এবং একটা বোতার উপর গুচ্ছাকারে থাকে, তখন তাদেরকে হচ্ছে গুচ্ছ ফল বলে। সরি সরি সরি, আমি তোমাদেরকে ভুল উদাহরণ দিছি। অ্যান্ড ওয়াই যে ব্রেন কাজ করতেছে না বুঝতেছি না, ওকে, সরি ফর দ্যাট। এইখানের অংশটা হচ্ছে তোমার আতা ফলের উদাহরণটা কেমন, একটা বোটার উপর অনেকগুলো ফল থাকে। লাইক হচ্ছে কীরকম উদাহরণ দিতে পারি, যেমন ধরো একটা বোটা, তুমি ধরো হ্যাঁ নারকেলের কাঁধের যে অংশটা সেটাকে যদি তুমি কী বলো তোমরা এটাকে, নারকেলের যে অংশটা উপরের যেই মানে নিচেতে তো অনেকগুলো নারকেল আটকায় থাকে, ওইটাকে যদি আমি একটা কি বলি বোটার মতো ধরি, তাহলে ওইখানে অনেকগুলো ফল একসাথে আছে, নারকেল এক ধরনের ফল, তাহলে এইটা এক ধরনের কী ফল হচ্ছে তোমার গুচ্ছ ফল হচ্ছে, ওকে। আবার হচ্ছে ধরো কলাকে বলতে পারি এক ধরনের গুচ্ছ ফল, কারণ হচ্ছে তোমার একটা ইয়ার উপরই অনেকগুলো কি তৈরি হচ্ছে, ফল তৈরি হচ্ছে, ওকে ওকে। যৌগিক ফল, একটি মঞ্জরির সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। আগেই আগের ক্লাসে কিন্তু আমরা পুষ্পমঞ্জরি সম্পর্কে জানছিলাম, ওই পুষ্পমঞ্জরির সম্পূর্ণ অংশটা যখন একটা নির্দিষ্ট ফলে পরিণত হবে তখন তাকে হচ্ছে তোমার যৌগিক ফল বলে। এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ যেটা সামনে দেখতে পাবে সেটা হচ্ছে কাঁঠাল। আনারসটা সাধারণত আমরা দেখি না কোথাও হতে, তবে যারা দেখো তারা ছবি গ্রুপে পোস্ট করতে পারো, তাহলে অন্যরাও দেখতে পারবে। সো আশা করি যৌগিক ফল বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। আসলে উদাহরণগুলো দেখলেই আমি আসলে এখানে আতা ফলটাই শুধু চিনি, বাকি ফুলগুলো ফলগুলো কখনো দেখি নাই, আমার মেবি হচ্ছে দেখলো আমি চিনি না এদেরকে। আহ, নামগুলো খুব নামগুলো অবশ্য আমার পড়া, কারণ আমি অলরেডি ক্লাস 8 পাস করে আসছি, বাট হচ্ছে কখনো গুগলে সার্চ দিয়ে দেখি নাই। ওকে, সো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড আল্লাহ হাফেজ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।